দেখো গিন্নি, কাজ কিন্তু একটু আগিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। ভালো করেছো। আজকে থেকেই সবাই আসবে। হ্যাঁ আমার মাসির বাড়ি থেকেও আসবে, দুর্গাপুরে জ্যাঠার বাড়ি থেকেও আসবে। আর শোয়ার ব্যবস্থা তো দরকার। এতে হবে তো? বিছানাগুলো পাতা হোক, আশা করি হবে। হয়ে যাবে, অসুবিধা নেই। হুম তো আস্তে আস্তে সব তো রেডি করতে হবে। হুম হুম। আজকে প্যান্ডেল করতে আসবে, বাসনপত্র কিছু দিয়ে যাবে রান্নার জন্য। 11 দিন হয়ে গেল। আজকে 11 দিন হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ। আচ্ছা, তুমি স্নান করে এসে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, আমি একটু ফল জল করলাম। তুমি তো জানো ফলে আমার কত অনিচ্ছা। জানি তো। আচ্ছা বলছি কি, মালসা লাগবে তো খুব বেশির। কটা? আর একটু আতপ চালও লাগবে। আতপ চাল যা আছে টেনে টুনে আজকে না হয় হলো, কিন্তু কালকেও তো লাগবে, পরশু হবে। মালসা ঘরে কি একটু আছে? একটাও নেই। তাহলে নিয়ে আসবো। 3 দুগুণে 6টা মালসা লাগবে, আজকের, কালকের আর পরশুর। স্নান টান করে আসলাম, স্নান টান করে এসে ঠাকুরকে প্রণাম করে একটুখানি প্রণাম করলাম, প্রণাম টনাম করে ড্রেসটা চেঞ্জ করলাম, দিয়ে তাড়াতাড়ি করে দুটো ভাত খেলাম। কারণ হচ্ছে সকালবেলা খাওয়ার ইচ্ছা নেই এবং খাওয়া ভালোও লাগে না খেতে। তা বাড়িতে সবাই বকাবকি করছে যে দুটো যদি কিছু না মুখে দেওয়া হয় শরীরটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, বাড়ির কথা যুক্তি আছে, তা আমি দুপুরবেলাতে দুটো খেয়ে নিলাম। আর এদিকে রাজু দেখলাম কিনা নিচের ঘর মানে উপরের ঘর দুটোতে দু সাইডে দুটো পর্দা লাগিয়ে দিয়েছে। আর লাইটম্যান লাইট পাখা এসব কিছু লাগিয়ে দিয়ে বাড়ি গেল এই মাত্র। প্যান্ডেল মোটামুটি বাড়িতে করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটায় মনে হয় বাস কাভারে পড়ছে, এদিকটায় তোমার আমার না ওই যে ওদিকে কাজ করছে, প্যান্ডেলের কাজটা হচ্ছে। আর এইদিকে বাড়িতে যেটা ছোট্ট করে বাড়িতে হচ্ছে তো ওই শ্রাদ্ধ শান্তি কোনো হয় বলে এদিকে তিরপালটা দেখলাম কিনা লাগিয়ে ফেলেছে, কালকে হয়তো কাপড়ের কাজটা করবে। এই যে তিরপাল লাগানো হয়ে গেছে এদিকটা, নিচে যে কাপড়টা লাগাতে হয় সেটা কালকে লাগাবে। চলো একটু নিচের দিকে যাই। দেখলাম কিনা দুই মা আছে আর আমার গিন্নি ওই ঘরে গল্প করছে। চলো একটু নিচের দিকে গিয়ে আমিও একটু যোগ দিই গল্পতে। আর একটা কথা আমি সাথীকে বারবার করে বলছি, দেখো তোমার ভাই দাদা নেই তো কি হয়েছে, বিষয়টা হচ্ছে তুমি তো আছো, তোমার পাশে আমরা সবাই আছি। বাবার কাজটা ভালোভাবে করবা, মন প্রাণ দিয়ে করবা। আর রাজু তো খুব সাহায্য করছে ওর মামিকে, যখন যেটা দরকার সব কিন্তু রাজুই করছে। আর আমি উপলক্ষ মাত্র আছি, এটা ওটা টুকটাক যে কাজটা করা সেটা আমি করছি। গিন্নু চলে এসছে, পেজ পেজ দেখলাম। তোমাকে ওই নিচে খোঁজা হচ্ছে। কেন গো? সবাই খোঁজ করছে কি কি জন্য? একটা দরকারে, আমি জানি না। আচ্ছা আমি রোদ্দুর, যাচ্ছি, এই রোদ্দুরে প্রচণ্ড দাঁড়িয়ে আছে। রোদ্দুর, কি করব। নিচের ঘরে বন্ধুদের সাথে কথা বলতে গেলাম, নিচেতে যারা কথা বলছে উপরের ঘরে এসে গম ওহো, গম করে বাজছে। নিচে বিছানাগুলো পাততে হবে। এখন হ্যাঁ, কেন কেউ শোবে নাকি এখন? এখন শোবে না, কিন্তু পেতে রেডি করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো বিছানা। চলো তাহলে নিচের ঘরে যাই। কি বলবো, মানে এমনি তো এক টেনশন চিন্তা, তার মধ্যে এই এত বড় একটা কাজের একটা মাথায় চাপ। আমি যদিও কিছু করছি না, কাজটা বেরিয়ে গেলে মানে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। বাবার শূন্যতাটাও আরো বেশি করে বুঝতে পারবো। আমি তো একটুখানি মানে সিঁড়ি দিয়ে উঠে এসে পুরো হাঁপিয়ে গেছি। দোতলা কেউ পাখা চালালো নাকি? না তো। হ্যাঁ আওয়াজ আসছে। কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন গো? বাবাকে নিয়ে। আমাকে বাড়ির সবাই জিজ্ঞাসা করছিল, বলছে কি তুমি কি তোমার বাবার কোনো স্বপ্ন টপ্ন দেখেছো? গতকালকে দিনের বেলা তো আমার যা জিজ্ঞাসা করছে, তো আমি বললাম না, আমি বাবাকে নিয়ে কোনো স্বপ্ন দেখিনি, কিন্তু যদি একটু দেখতে পেতাম আমার ভালো লাগতো। তো কালকে রাত্রি কটা বাজে আমি জানি না, ঘুমিয়েছিলাম। বাবা যে মৃত হয়ে গেছে, তাকে যে তার সৎকার করে এসেছি সেটা কিন্তু আমার মাথায় আছে। তো দেখছি বাবা হসপিটালে রয়েছে, অক্সিজেন নেই, খালি গায়ে বসে, যেমন লুঙ্গি পরা। তুমি আমি স্কুটি নিয়ে গেছি, হসপিটালটাও অন্যরকম, মানে এ তো আর স্বপ্ন, গুছানো তো কোনো জিনিস না। বাবাকে আমি আগে যেমন বলতাম যে বাবা ভেতর থেকে তুমি ঠিক আছো তো, আমি এটাই বলতাম যখন শরীরটা একটু গন্ডগোল বুঝতাম, আর বলতো হ্যাঁ হ্যাঁ। আমি সেইটাই জিজ্ঞাসা করছি, উঠিয়ে বসাচ্ছি আর জিজ্ঞাসা করছি বাবা ভেতর থেকে ঠিক আছো তো? বলছে হ্যাঁ হ্যাঁ, জাস্ট এইটুকুনি কথা। তারপরে যখন মানে ঘুমটা ভেঙে গেল, দেখি তুমি ঘুমাচ্ছ, সব ঘুমাচ্ছে, আর নিজেই একটু আপন মনে চোখের জল বেরিয়ে আসলো। তবু মনে হলো যে বাবার হাসিটা তো স্বপ্নেও দেখেছি। বিষয়টা হচ্ছে ঘুমানোর আগে হয়তো বাবার
সব সময় তো ওই বাবা বাবা জব করছি মনে ওইটাই ওই ওই জন্য ওটা এখন হচ্ছে। হবে কিন্তু উপরে ঘরে পাখা লাইট সব কিছু লাগিয়ে রেখেছে জানো কিনি? হ্যাঁ দেখলাম তখন। দেখেছো তো? আমি এর আগে আরো একবার এসেছি ওপরে। আচ্ছা তুমি চলো এখন একা এখানে বসে থাকো না, আমি নিচে যাচ্ছি তো, তুমি নিচে চলো, একা বসো না, চলো। দেখতে দেখতে কিভাবে হয়ে গেল বলো? দিনগুলো কেটে গেল। দেখো দিন তো 11 দিন কেটে যাচ্ছে, কিন্তু দেখো বছরের পর বছর কেটে যাবে দেখতে দেখতেই। তবে আমি ভুলতে পারবো না কোনো দিনই। আমি তো যে বছরের যে কোনো দিনই বাবা কত হলে ভুলতে পারতাম না, কিন্তু এটা এমনই একটা দিন। আষাঢ় মাসের 8 তারিখ অম্বুবাচী। প্রত্যেক বছর ওই অম্বুবাচীর দিনে আষাঢ় মাসের 8 তারিখে এই বাবার চলে যাওয়ার দিনটা মনে থাকবে, মনে থাকবে। এটা তবু সারা ভালো জীবন। একটা স্মৃতি তোমার চিহ্ন থাকবে যে আর আষাঢ় মাসের 8 তারিখেই অম্বুবাচী হয়, অন্য হ্যাঁ। কোনো তারিখে পড়ে না। ঠিক আছে, তোমার এটা মনে থাকবে যে এই দিনে কিন্তু তারিখটা তোমাকে মানে মনে করতে হবে না, না মনে করতে হবে না। এটাও ভালো। চলো, খুব পুণ্যের কাজ করেছিল তাই ওই দিনে মারা গেছে। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, হুম, যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, বাবা এই জন্মে যা সুখ পেয়েছে তার অধিক সুখ যেন পায়, যেন ভালো ঘরে জন্ম হয়। জানি না আমরা সবাই মানুষরা শরীর ত্যাগ করার পর যখন পরলোকে যায় সেখানকার কি পরিস্থিতি জানি না। মানুষের মুখে শোনা কথা পরজন্ম বলেও হয়তো কিছু হয়। যদি থেকে থাকে বাবা যেন ভালো থাকে, ভালো ঘরে জন্ম নেয়, এই জন্মেরও অধিক সুখ যেন ওই জন্মে পায়। তোমাদের দিদি ভাই বাইরে বসে বসে গল্প করছিল, আমিও দেখলাম। আমি একটু ছাদে গিয়েছি, ছাদ থেকে লক্ষ্য করলাম যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে এমন একটা জোরে নয়, কিন্তু উঠে চলে এসছে এক্ষুনি এরকম। অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, কি দরকার ভেজা? আমি না। তো এই শাড়িটা ছাড়তেও পারবো না, এটা শুকাবো না। শুকার যা মোটা শাড়ি। তাই তো বলছি। ব্যাপার হচ্ছে কি জানো, যেটা আমি তোমাদের বলতেই আমি আসলাম এই ঘরের মধ্যে। এই অনুষ্ঠানে কিন্তু আমার মাথায় কিন্তু কোনো হেডেক ছিল না, কারণ বাপি ছিল, রাজু। আর বলো না, বাপির কথা বললে আমার যে এত খারাপ লাগছে, মানে কি বলবো, আমাদের এতটাই খারাপ পরিস্থিতি যাচ্ছে যে বাপির এরকমটা এই সময় হয়ে গেল। এই সময় কেন, এরকমটা কোনো সময় না হওয়া না উচিত। হওয়া উচিত। ও তো দুপা কোথাও যেতেও পারছে না, নিজেই এতটা খারাপ পরিস্থিতির মধ্যে একটা রয়েছে। বড় লাঠি কেটেছে, লাঠি কেটে এক পায়ে ভর দিয়ে ও হেঁটে হেঁটে যাচ্ছে। ও যখন হসপিটাল থেকে ফোন করলো, অন্য একটা নাম্বারে, অন্যজনের ফোন থেকে ফোন নিয়ে যায়নি, বললো আমার পা অনেক কেটে গেছে, তোমরা আসো, সে মানে স্টিচ হবে। আমি উচ্চারণও করতে পারছি না, মুখে এতটা খারাপ লাগছে। ও যে পরিস্থিতিতে, ও ধরো খুব সাহসী একজন মানুষ, ও পুরো দুর্বল হয়ে গেছে মনের দিক থেকে। তারপরে তো মা সব গেল দিয়ে। তারপর তো এখান থেকে বাড়ি থেকে গাড়ি নিয়ে গেল, গিয়ে দেখে কিনা ও হসপিটালের মধ্যেই আছে। দিয়ে তখন ওর মানে ট্রিটমেন্ট হয়ে গেছে পুরোপুরি। তা আজকেও গেছিলো ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার আজকে কোনো কারণে হয়তো আসেনি, কালকে আবার আগের যাবে। দিনও তো গিয়েছিল। আগের দিনও গেছিলো। ওর ভাগ্যটা খুব খারাপ, দেখো, ডাক্তার দেখানো হচ্ছে না। বললাম সেটা, তোমার কিন্তু ভাগ্যটা খুব খারাপ চলছে। তা ডাক্তার আর পাওয়া যাচ্ছে না, ডাক্তারের গাদা কিন্তু কিন্তু মানে ডাক্তার আজকে আসতে 2.5 ঘন্টা লেট করেছে, যার জন্য বসেনি, সুন্দরের সাথে চলে এসেছে, বলে আমি আর বসতে পারছি না পা ঝুলিয়ে। তাই রাজু ওকে নিয়ে, আমার দাদাকে নিয়ে কাঁচা বাজারগুনা করার কথা ছিল, এবং মুদিখানা মালগুনা ওরা তিনজনা কিন্তু করে নিয়ে এসেছিল। তা এখন ভাবছি কি আমাকেও হয়তো ওই ভোরবেলা উঠে ওদের সাথে যেতে হবে, তাই তো গো? হ্যাঁ, আর এক্ষুনি সবাই চলে আসবে, আর কিছুক্ষণের মধ্যেই। আর আত্মীয় স্বজন যারা সব বেরিয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যে সব। দুর্গাপুরে যারা জ্যাঠার বাড়ির পরিবার আছে, অসুচ পালছে, তারা সবাই আসবে। আমার বোন আসছে, মেসো আসছে, কালকে কিছু জন আসবে, পরশু কিছু জন আসবে। সবাই আসতে শুরু করে দিয়েছে, একে একে সব আসবে। তা চলো এখন এই ঘরটা মুছলাম। আর তোমাদের একটা কথা বলি, এই যে সোফাটা জানো তো এখানে ছিল, এবার মানুষজন সব আসছে, শোবে, বসবে, সোফাটাকে ওদিকে সাইড করে দিলাম, দিয়ে ঘরটাকে ভালো করে মুছে ফিটফাট করে রেখে দিলাম। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর ওপরেও কিছু বিছানা করেছি, সেখানেও মোটামুটি 10-12 জনা শুতে পারবে, এই মিলিয়ে মিশে চারদিকে দাদা একটা খুব দামি কথা বলেছে পরশুদিন সন্ধ্যাবেলা, ওই ঘরে গিয়ে তো বসে থাকি। বলছে দেখো রিঙ্কু, আত্মীয় স্বজনদের কেন ডাকা হয়? তার শ্রাদ্ধ অনুষ্ঠান চোখের ওপর দেখবে, সেটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, এই সময় কাছের মানুষের মনের পরিস্থিতি এতটাই খারাপ থাকে, 5টা মানুষ আসলে, আত্মীয় স্বজন আসলে, মানে তাদের সাথে কথায় বার্তায় মনটা মনটা ফ্রেশটা থাকে। রাত কিন্তু খারাপ হয়নি, এখন 11টা 15 বাজে, ঘড়িতে দেখতে পাচ্ছি, আর ঘড়িটা একটু আওয়াজ হচ্ছে।
ওই কাটা যখন চলে তখন আওয়াজ হচ্ছে। তা কি ব্যাপার, তুমি উঠে আসলে কেন আবার? দেখো বন্ধুরা, আমি তো তোমাদের আগেও বলেছি, এখনো বলছি যে ও একটা বিপদের টাইমে আছে। তা ও এখন ওপরে শুয়েছিল, কিন্তু নিচে চলে এসছে আমি কি করছি না করছি দেখতে, তাই তো? হুম। খেয়েছো? না, খাবো গিয়ে, এখনো এখন গিয়ে খাবো। মা ভাত নিয়ে বসে আছে। খাওনি কেন, তো রাত হয়েছে। এখনো খাইনি, মা খাবে আমি খাবো, সুন্দর খাবে, খালি হয়ে যাবে। আবার রাজু তো রাতে খাই, জানো তো সবাই, আমার একটু রাতে অভ্যাস আছে। তা বাড়িতে সব আত্মীয় স্বজনরা চলে এসছে, তাদের সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবং যার যার মতো শেষের জায়গায় শুয়েও পড়েছে। আমার গিন্নু কিন্তু ছাদে গিয়ে, মানে দোতলার উপরে গিয়ে সব শুয়েছিল। এতদিন সাথীর পণ্যে যে ড্রেসটা তোমরা দেখেছো, এটা কিন্তু কালকে আর থাকবে না। এই ড্রেসটা কালকে চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে কালকে যা তো ঘাট কামান, কালকে কামিয়ে টামিয়ে এই ড্রেসটাকে পুরোটাকে খুলে নতুন বস্ত্র পরে তারপরে আসবে। তারপর থেকে যে ড্রেসটা দেখতে পাবা সেই ড্রেসটাই ওর কাছে থাকবে। কারণ হচ্ছে কাজ কালকে মানে পুরোটা সম্পূর্ণ হলো, কিছুটা হয়তো মানে সম্পূর্ণ হবে, ঘাট কাজটা হবে, নতুন পরবো। ঘাট কাজটা হবে। তারপর তো তোমার তারপর দিন শ্রাদ্ধ, ওটা সেরে নিলেই সাথী একদম পুরোপুরিভাবে মুক্ত। তা যাই হোক, আমার শ্বশুরের কোলে যেসব আত্মীয় স্বজনরা তারা কিন্তু সব চলে এসছে। আর কিছু বাকি আছে, তারা বলেছে কিনা ওখান থেকে ঘাটে উঠবে, তারপরে শ্রাদ্ধর দিন ওরা এখানে আসবে। তার সাথে সাথে বিকালবেলা মানে সন্ধ্যে একটু আগে আগে আমার শালি এসছে, শালির মেয়েটাও হয়েছে। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।